ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 17.1। 17.1-এ আজকে আমি তোমাদের করাবো 1, 2, 3, 4 এবং 5 নম্বর দাগ। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এখানে অর্থাৎ কোষে দেখি 17.1-এ কি অঙ্ক আছে? অঙ্ক আছে সময় ও কার্যের। বুঝতে পেরেছো? তো প্রথমেই আমরা শুরু করব 1 নম্বর দাগের অঙ্ক থেকে। তো কি বলছে 1 নম্বর দাগের অঙ্ক সেটা দেখে নাও। বলছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। ভালো কথা। তারপরে কি বলছে? 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। তো দেখো, এখানে এই অঙ্কগুলোর মধ্যে প্রথমেই আমাদের বিষয় নির্বাচন করতে হয়, অর্থাৎ কি কি বিষয় এখানে বলেছে। ভালো করে খেয়াল করো, এখানে বলেছে 3 দিনে, অর্থাৎ দিন সংখ্যা একটা আছে। আর একটা কি? দেখো, এটা দিন সংখ্যা। আর একটা হচ্ছে দেখো 216টি যন্ত্রাংশ, তাই না? অর্থাৎ যন্ত্রাংশ সংখ্যা একটা, অর্থাৎ দুটি বিষয় এখানে রয়েছে। আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হয়, সেটা হচ্ছে যে কি হচ্ছে আমাদের জানতে চাইছে প্রশ্নে। দেখো, এখানে জানতে চাইছে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। বুঝতে পেরেছো? যন্ত্রাংশের সংখ্যা কিন্তু জানতে চাইছে। তাহলে প্রথম কাজ হচ্ছে বিষয় নির্বাচন। বিষয় নির্বাচনের পরে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন বিষয়টা আমাদের জানতে চাইছে। যেটা জানতে চাইছে সেটা আমরা সবসময় ডান দিকে রাখবো। তো দেখো, আমরা তাহলে এইভাবে লিখবো। দেখো, এখানে কি কি বিষয় পেলাম? একটা হচ্ছে দিন সংখ্যা পেলাম, আর একটা হচ্ছে যন্ত্রাংশ সংখ্যা। তাহলে 1 নম্বর দাগের অঙ্কটা আমরা শুরু করছি। যন্ত্রাংশ যেহেতু জানতে চাইছে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, তাহলে আমরা কি করব? যন্ত্রাংশটা ডান দিকে রাখবো। তাহলে লিখছি, দেখো, যন্ত্রাংশ সংখ্যা। ঠিক আছে, যন্ত্রাংশ সংখ্যা। আর বাঁ দিকে রাখবো কি বলতো? দিন সংখ্যা। দিন সংখ্যা। এখানে সময় লিখে পাশে ব্র্যাকেটের মধ্যে দিন লিখলেও কিন্তু হবে। যাই হোক, এখানে দেখো 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে দিন সংখ্যার এখানে আমরা লিখবো 3, আর যন্ত্রাংশের সংখ্যার জায়গায় লিখবো কি? 216। খুব সহজ কিন্তু। এই যে বিষয় নির্বাচন হয়ে গেলেই কিন্তু অঙ্কের অর্ধেক শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 3 দিনে 216টি কি হয়? যন্ত্রাংশ তৈরি হয়। এবারে 7 দিনে কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এখানটায় আমরা লিখবো 7, কতগুলির জায়গায় যন্ত্রাংশের সংখ্যার জায়গায় আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পেরেছো? এই হয়ে গেল কিন্তু আমাদের ছক তৈরি। এবারে এই এই যে অঙ্কটা, এটা কিন্তু ঐকিক নিয়মেও করা যায় খুব সহজে। কি না, 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে কত, এরকমও করা যায়। তো আমরা কিন্তু সমানুপাত পদ্ধতিতে করব। তো এখানে এই দুটো বিষয় আমরা নির্বাচন করেছি। এবারে আমাদের কাজ হচ্ছে এই দুটি বিষয়ের মধ্যে কি সম্পর্ক আছে। তোমরা নিশ্চয়ই জানো, এর আগে শিখেছো যে দুটো বিষয়ে যদি আমরা তুলনা করি, তাহলে যদি একই অভিমুখ হয়, অর্থাৎ একটি বাড়লে আর একটি বাড়ে, তাহলে সেটা সরল সম্পর্ক হয়। একটি বাড়লে আরেকটি কমলে, তাহলে সেটা ব্যস্ত সম্পর্ক হয়। বোঝা গেল? বা বিপরীত সম্পর্ক হয়। কিরকম বিষয়টা? বিষয়টা হচ্ছে, দেখো, এখানে কি বলছে? দিন সংখ্যা আর যন্ত্রাংশ সংখ্যা। তাহলে 3 দিনে কটি যন্ত্রাংশ তৈরি হচ্ছে? 216টি যন্ত্রাংশ, তাই তো? তাহলে 7 দিনে কটি হবে? নিশ্চয়ই বেশি হবে। 3 দিনে যতটি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে কি হবে? তার থেকে বেশি হবে। তাহলে দিন সংখ্যা কিন্তু বাড়ছে, তাহলে যন্ত্রাংশ সংখ্যাও কিন্তু বাড়বে। ভালো করে খেয়াল করো। তাহলে বাঁ দিকের বিষয়টা বাড়ছে, ডান দিকের বিষয়টাও কি হবে? বাড়বে। আবার ঠিক যদি উল্টো ভাবে বলতে চাই, দিন যদি কমে, অর্থাৎ 7-এর জায়গায় যদি 3 দিন হয়, তাহলে যন্ত্রাংশ কিন্তু কমবে। বুঝতে পেরেছো? তাহলে একটি বাড়লে আরেকটি বাড়ছে। আবার যদি বলি একটি কমলে, সেক্ষেত্রে আরেকটিও কিন্তু কমবে। অর্থাৎ এই যে দুটো বিষয়ের অভিমুখ কিন্তু একই রকম। একটি বাড়লে আরেকটি বাড়ছে, আর একটি কমলে আরেকটি কমছে। এই একই রকম যদি অভিমুখ হয়, তাহলে সরল সম্পর্ক হয়। বুঝতে পেরেছো? আর যদি এরকম হতো, একটি বাড়ছে কিন্তু আরেকটি কমছে, অর্থাৎ বিপরীত সম্পর্ক, এরকম বিপরীত সম্পর্ক হলে আমরা সেক্ষেত্রে বলি আমরা কি? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। আর যদি একই অভিমুখ হয়, সেক্ষেত্রে আমরা বলি কি বলতো? সরল সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা,
এবারে এখানে দেখতে পাচ্ছি তাহলে কি সরল সম্পর্ক, দিন বাড়লে যন্ত্রাংশের সংখ্যা বাড়বে। তাহলে আমরা লিখবো এখানে এইভাবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম ছকে বাঁধা হবে, বুঝতে পেরেছো, একই ছকে বাঁধা নিয়মে। তাহলে এখানটায় লিখবো এক্ষেত্রে দিন সংখ্যা ও যন্ত্রাংশ সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। তাহলে এবারে আমাদের কাজ কি? তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে ছক তৈরি করা, তারপরের কাজ এই দুটোর বিষয়ের মধ্যে বা যে বিষয়গুলো থাকবে তাদের মধ্যে কি করা না সম্পর্ক নির্ণয় করা। এইবারে কি সম্পর্ক পেলাম না সরল সম্পর্ক পেলাম। সরল সম্পর্ক যদি আমরা সমানুপাতে সাজাই তাহলে কিভাবে সাজাবো দেখো, অতএব তাহলে 3:7, তাই তো, সরল সম্পর্ক মানে পরপর সাজাবো এইভাবে, 3-এর পরে 7, তারপরে সমানুপাত চিহ্ন দেব, সমানুপাত চিহ্ন মানে কি ডবলস টু, তাই তো, সমানুপাত চিহ্ন দিলাম, দুটো অনুপাত চিহ্ন পাশাপাশি দিলে সমানুপাত চিহ্ন হয়। তারপরে কি লিখবো দেখো 216 লিখবো, তারপরে অনুপাত চিহ্ন দেব, এবারে জিজ্ঞাসার চিহ্ন দেব। বুঝতে পেরেছো? তাহলে সরল সম্পর্ক মানে কিন্তু আমরা পর পর সাজিয়ে দিলাম। যদি ব্যস্ত সম্পর্ক হতো কি করতাম, এই জিজ্ঞাসার চিহ্নটা আগে আসতো আর 216টা কি হতো পরে হতো। বুঝতে পেরেছো? মানে উল্টে দিতাম। এবারে এই বিষয়টাকে আমরা কিভাবে করব দেখো, অতএব আমরা সরাসরি উত্তরে চলে যাব। কি জানতে চাইছে দেখো তো, দেখো এই জিজ্ঞাসার চিহ্নটা কোন জায়গাটায় আছে, জিজ্ঞাসার চিহ্নটা আছে যন্ত্রাংশের সংজ্ঞার জায়গায়, তাই না? যে বিষয়ের ওখানে জিজ্ঞাসার চিহ্ন থাকবে তার আগে একটা নির্ণেয় কথা লিখে দেব। দেখো আমি কি লিখছি, নির্ণেয় যন্ত্রাংশ সংখ্যা। ঠিক আছে, নির্ণেয় যেখানে জিজ্ঞাসার চিহ্নটা থাকবে সেখানে নির্ণেয় কথাটা যুক্ত করে দেবো। তাহলে নির্ণেয় যন্ত্রাংশ সংখ্যা কত লিখবো দেখো, জিজ্ঞাসার চিহ্নর জায়গায় যে যেটা জানা তথ্য, অর্থাৎ এখানে জানা তথ্য কোনটা 216, যে সংখ্যাটা থাকবে, তাহলে জিজ্ঞাসার চিহ্নর জায়গায় 216 সংখ্যাটা আছে, 216 সংখ্যাটা আগে লিখে নেব। তারপরে একটা গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে কি করব বলতো, যদি এখানে সরল সম্পর্ক থাকে না তাহলে আমরা এই আগের যে বিষয়টা আছে যেখানে নাকি দুটি বিষয়ই জানি, তাই না, যেখানে আমরা দুটি বিষয় জানি সেই দুটো বিষয়কে উল্টে দেব। সরল সম্পর্ক থাকলে উল্টে দেবো, অর্থাৎ 7টাকে উপরে দিয়ে দেবো, 3টাকে নিচে দিয়ে দেবো। আর যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে যেভাবে আছে সেইভাবে রাখবো। তাহলে এখানে সরল সম্পর্ক আমরা কি করব, উপরে 7 রাখবো আর নিচে রাখবো কত বলতো, নিচে রাখবো 3। বুঝতে পেরেছো? এইবারে এইটা আমরা করলাম কেন, এই করলাম কেন পরে আমি বলছি। দেখো এবারে আমরা কি করছি, কাটাকুটি করব। দেখো এখানে 3 আর 216 কাটাকুটি যাবে, তাহলে 3×7=21, 3×2 হচ্ছে 6, তাই তো। এবারে 7-এর সঙ্গে যদি 72 গুণ করি কত হচ্ছে বলতো, 7×2 14, 14×4 হাতে থাকে 1, 7×7 49 আর 1 50, তাহলে 504টি, তাই তো। যন্ত্রাংশ সংখ্যা এখানে ব্র্যাকেটে একটা আমরা টি লিখে দিতে পারি। তাহলে 504টি কিন্তু কি হচ্ছে, যন্ত্রাংশ সংখ্যা তৈরি হবে কত দিনে, 7 দিনে। তাহলে এখানে আমাদের উত্তরটা জানতে চাইছিল কিভাবে দেখো তো, বলছে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে আমরা লিখব উত্তরটি এইভাবে, অতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। ঠিক আছে, এইবারে আমাদের তো অঙ্ক কমপ্লিট, খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। এবারে কেন বলতো আমি এই উল্টালাম কারণ হচ্ছে সরল সম্পর্কে ক্ষেত্রে সবসময় উল্টে যায়। কারণ দেখো এখানে আমাদের কি জানতে চেয়েছে, দেখো 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 7 দিনে কি হবে, বেশি হবে, তাই তো। তাহলে বেশি যখনই হবে তাহলে যে বিষয়গুলো আমরা জানি, বিষয় কোন বিষয়গুলো জানি, এই 3 আর 7 এই বিষয়গুলো জানি, সেই বিষয় দিয়ে কিন্তু আমাদের বেশি ভগ্নাংশ মানে আমাদের কি করতে হবে, বড় ভগ্নাংশ তৈরি করতে হবে। অর্থাৎ ভগ্নাংশ কি তৈরি করতে হবে, সেটা 1-এর যেন বেশি হয়। অর্থাৎ এখানে 7 আর যদি 3 নিচে দিই তাহলে সেটাই কিন্তু ভগ্নাংশ 1-এর বেশি হবে।
আমরা যদি 3/7 করি একের কিন্তু কম হবে, বুঝতে পেরেছো? সেই জন্যেই কিন্তু আমরা উল্টে দিচ্ছি। আবার দেখো, এটা তো তোমরা বুঝলে। আবার একটা বিষয় দেখো, এই যে সমানুপাতটা আমরা তৈরি করেছিলাম, এই সমানুপাতটা কি তৈরি করেছিলাম? 3:7 সমানুপাত চিহ্ন, 216 জিজ্ঞাসার চিহ্ন, তাই না? এই সমানুপাতটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে বলো তো? দেখো, 3/7 এই সমানুপাতটা, এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। আর এই যে সমানুপাত চিহ্নর জায়গায় আমরা সমান চিহ্ন দেব, তারপরে 216 উপরে, আর এই অনুপাত চিহ্নের পরে জিজ্ঞাসার চিহ্ন আছে, জিজ্ঞাসার চিহ্নটা নিচে দেবো। ঠিক আছে, এবারে কি করব? কোনাকুনি গুণ যদি আমরা সমাধান করতাম, এইটা না করে নির্ণয় যন্ত্রাংশ সংখ্যা না লিখে সরাসরি যদি এখান থেকে এটা করতাম তাও কিন্তু হতো। কি করতাম দেখো তো? জিজ্ঞাসার চিহ্নের সঙ্গে 3 গুণ করতাম। দেখো, জিজ্ঞাসার চিহ্নের সঙ্গে 3 গুণ করতাম, সমান চিহ্ন দিতাম, 7-এর সঙ্গে 216 গুণ হতো, তাই তো? তাহলে জিজ্ঞাসার চিহ্নটা আমাদের জানতে হবে। অতএব জিজ্ঞাসার চিহ্ন সমান, এই 3-এর সঙ্গে জিজ্ঞাসার চিহ্ন কিসের সম্পর্কে আছে? গুণের। তাহলে 3টাকে যদি আমি সমান চিহ্নের ওদিকে পাঠিয়ে দিই, চিহ্ন উল্টে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে 7 গুণ 216 নিচে চলে যাবে কি দেখো তো? 3 চলে যাবে। দেখতে পাচ্ছ, এই যে ক্যালকুলেশনটার জায়গায় আমরা এলাম, 7 গুণ 216 নিচে 3, দেখতে পাচ্ছ 7 গুণ 216 নিচে 3 এসছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে সমানুপাতটা সরল সম্পর্কের ক্ষেত্রে হয় না, সেটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে শেষে দেখতে পাই যে এই সরল সম্পর্ক থাকলে উল্টেই যায়। এই বিষয়টা আমরা দেখতে পাই সব সময়, বোঝা গেল? আর ব্যস্ত সম্পর্ক থাকলে জানা বিষয়গুলো একই রকম থাকে। তো এই কারণেও আমরা এইভাবে করে দেব। এটা হচ্ছে একটা লজিক। আর যে বিষয়টা আমি প্রথমে বললাম ওটাই কিন্তু মূল বিষয়, অর্থাৎ বেশি যখন আমাদের উত্তর আসছে 3 দিনে 216, 7 দিনে বেশি, তাহলে বেশি যখন আসছে তখন কি হচ্ছে? ভগ্নাংশটা দিয়ে আমাদের একের বেশি ভগ্নাংশ তৈরি করতে হবে, তখনই কিন্তু করতে গিয়ে উল্টে দিতে হচ্ছে। বুঝতে পেরেছো? যাই হোক, এই যে আমি যে বিষয়টা বললাম, সরল সম্পর্ক থাকলে উল্টে দেবে, ব্যস্ত সম্পর্ক থাকলে উল্টে না দিয়ে একই রকম রাখবে, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আর অবশ্যই সমানুপাত এই সম্পর্কটা লিখবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে আমরা করব দেখো 2 নম্বর দাগের অঙ্কটা। 2 নম্বর দাগের কি বলছে দেখো তো? আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে কি হচ্ছে 380টি শাড়ি বুনতে পারে। ভালো কথা। তারপরে কি বলছে দেখো? পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি। দেখো, সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। তাহলে যেভাবে আমি এখানে করেছি সেভাবেই অঙ্কটা করব। তো দেখো, এখানে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করতে চাচ্ছি। তো এখানে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কি কি বিষয় আছে। দেখো, একটা বিষয় আছে তাঁতের সংখ্যা, 12টি তাঁত দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে শাড়ির সংখ্যা, তাই না? এবং কি জানতে চাইছে, যেটা জানতে চাইছে সেটা আমরা ডান দিকে রাখবো। তো এখানে জানতে চাইছে মাসে কতগুলি শাড়ি বোনা যাবে, কতগুলি শাড়ি, তাহলে শাড়ির সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো। দেখো, আমরা ডান দিকে লিখছি শাড়ির সংখ্যা। বুঝতে পারছো আশা করি? খুবই সহজ অঙ্ক। শাড়ির সংখ্যা, ব্র্যাকেটে আমরা লিখছি টি। ওকে, এবারে কি লিখবো? তাঁতের সংখ্যা। তাহলে তাঁতের সংখ্যাটা আমরা বাঁ দিকে রাখবো। আরেকটা বিষয় তাঁতের সংখ্যা ছিল, তাঁতের সংখ্যা, ব্র্যাকেটে লিখলাম টি। তো দেখো, তাঁতের সংখ্যা এখানে কত বলেছিল? 12টি। তাহলে তাঁতের সংখ্যার জায়গায় 12 লিখবো। শাড়ির সংখ্যা কত? 380। তাহলে শাড়ির সংখ্যার জায়গায় 380 লিখবো। ঠিক আছে, এবারে বলছে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। তাহলে আগে ছিল 12টি, ভালো করে বোঝার চেষ্টা করো। আগে ছিল 12টি, এখন 3টি তাঁত নতুন বসানো হয়েছে। তাহলে এখন তাঁতের সংখ্যা কত হয়েছে? দেখো, আগে ছিল 12টি আর এখন 3টি বসানো হয়েছে, তাহলে মোট হয়েছে 12 আর 3 কত? 15টি, তাই তো? তাহলে 15টি তাঁতে মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? তাহলে শাড়ির সংখ্যা এখানটায় আমরা জিজ্ঞাসার চিহ্ন দিলাম। বুঝতে পেরেছো? যদি আমি এটাকে সমানুপাত পদ্ধতিতে সরাসরি যেভাবে আমি আগেরটা করেছি সেটাকে না করে একটু অন্যভাবে করি, তাহলে এই জিজ্ঞাসার চিহ্নটায় এক্স ধরি, কথাটা লিখে নিতে পারি। বুঝতে পেরেছো? দেখো, একই অঙ্ক, একই রকম। বিষয়টা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমাদের হয়ে গেল কি? হয়ে গেল আমাদের বিষয় নির্বাচন এবং ছক রেডি। ছক রেডি হয়ে যাওয়া মানে কিন্তু অঙ্কের অর্ধেক হয়ে যাওয়া।
এবারে কি করব, দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরি করব। দেখো 12টি তাঁত তৈরি করতে 12টি তাঁত 380টি কি করতে পারে না শাড়ি তৈরি করতে পারে। 12টির জায়গায় তাঁত এসে গেছে এখন 15টি, মানে 3টি বেড়ে গেছে বলে 15টি হয়েছে। তাহলে তাঁতের সংখ্যা বেড়েছে। তাহলে তাঁতের সংখ্যা যদি বেড়ে যায়, শাড়ির সংখ্যা কি হবে, বাড়বে। তাঁতের সংখ্যা বেশি হয়ে যাওয়া মানে তো শাড়ির সংখ্যা বেশি হবে, কারণ শাড়ি তো আরো বেশি তৈরি হবে, তাই তো। তাহলে একটি বাড়লে আরেকটি বাড়ছে, যদি একইমুখী হয় আমরা কি বলেছিলাম, সরল সম্পর্ক হয়। বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে আমরা লিখবো এভাবে, এক্ষেত্রে তাঁতের সংখ্যা ও শাড়ির সংখ্যার মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্ক, ঠিক আছে। অতএব আমরা সমানুপাতটা কিভাবে তৈরি করতে পারি, 12:15 সমানুপাত চিহ্ন দেব, আর 380:x, এক্স ধরে কথাটা লিখে নিয়েছি জিজ্ঞাসার চিহ্নের এখানটায়, ঠিক আছে। তো এটাকে আমি আগের ক্ষেত্রে কি করেছিলাম দেখো, আগের ক্ষেত্রে সরাসরি যেখানে জিজ্ঞাসার চিহ্ন ছিল সেটাই নির্ণয় যন্ত্রাংশ সংখ্যা লিখেছিলাম। এটাও কিন্তু তাই করলেই হবে। এখানে যদি আমরা লিখি নির্ণেয়, কোথায় জিজ্ঞাসার চিহ্ন আছে, শাড়ির সংখ্যার জায়গায়, তাহলে নির্ণেয় শাড়ির সংখ্যা লিখলেও কিন্তু হবে। তাও এখানে বলেছে যে সমানুপাত তৈরি করি ও সম্পর্ক লিখি, সেটা তো আমরা করে ফেলেছি অলরেডি। দেখো সমানুপাত লিখেছি, সম্পর্ক লিখেছি। এটাকে দেখো সমানুপাত পদ্ধতিতে সরাসরি নির্ণেয় শাড়ির সংখ্যা না লিখে এইটাকেই সমাধান করব। তাও কিন্তু খুব সহজ, দেখো বোঝার চেষ্টা করো। এর আগের ক্ষেত্রে আমি দেখিয়েছি। কি করব দেখো তো, এই যে অনুপাত থাকা মানে আমরা কি ভগ্নাংশের আকারে লিখতে পারি, তাই না। তাহলে এটাকে আমরা লিখছি বা, দেখো 12/15 করছি, ঠিক আছে। সমানুপাত চিহ্নের জায়গায় আমরা কি চিহ্ন দিই, সমান চিহ্ন দেব, আর 380/x। বুঝতে পেরেছো আশা করি, কারণ অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। এবারে কি করব, কোনাকুনি না গুণ করব, কারণ এই x এর সঙ্গে 12 গুণ করব, 15 সঙ্গে এটা গুণ করব, এভাবেই সমাধান করতে হয়। তাহলে বা, দেখো 12 সঙ্গে x গুণ করলে 12x হচ্ছে, আর এদিকে 15 আর 380 গুণ করব, তাহলে 15 আর 380 না গুণ করব না, এরকম গুণ আকারে রেখে দেব। বুঝতে পেরেছো, লাস্টে গিয়ে কাটাকুটি করব। এবারে দেখো এখানে 12x পেলাম, তাহলে x এর মানটা আমাদের বের করতে হবে, কারণ এক্সটা দেখো এখানে সারি সংখ্যার জায়গায় আছে, ওটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এক্স এর সঙ্গে 12 এর কিসের সম্পর্ক, এখানে এখানে গুণের সম্পর্ক। তাহলে এই 12টাকে যদি এই সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কারণ আমরা জানি সমান চিহ্নের একদিক থেকে অন্যদিকে যদি কোনো সংখ্যা স্থান পরিবর্তন করে তাহলে চিহ্ন উল্টে যায়, তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 380 গুণ 15, তো ডান দিকে ছিলই, এটা ভাগে ভাগ হবে মানে 12টা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। এবার এই কাটাকুটি করব, দেখো এটা ভাগের সম্পর্কে আছে, 3 5 15, 3 4 12, 4 দিয়ে কাটো, তাহলে 4 9 36, 37 38 2, 20 থাকলো, 4 5 20, তাই তো। তাহলে কত আসছে দেখো তো, সমান চিহ্ন দিয়ে 95 এর সঙ্গে 5 গুণ করব, 5 5 25, 25 5 হাতে থাকে 2, 5 9 45, 7 2 46, 47। কি জানতে চেয়েছিল দেখো তো, বলছে যে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে, তাই তো। তাহলে আমরা লিখবো এবারে, অতএব এখন 475টি শাড়ি মাসে বোনা যাবে, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে। এই অঙ্কটাও যদি আমি আগের অঙ্কের মতো করতাম, দেখো এখানটা আমি দেখিয়ে দিচ্ছি কি না, সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক মানে এই জিজ্ঞাসা চিহ্নটা কোথায় আছে, সারি সংখ্যার জায়গায়, তাহলে নির্ণেয় সারি সংখ্যা লিখতাম, সমান চিহ্ন দিতাম, তারপরে জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে, যেখানে জানা সংখ্যাটা কত 380, তাহলে এখানে 380 লিখতাম, একটা গুণ চিহ্ন দিতাম, আর সরল সম্পর্ক বলে কি করতাম, আগের সংখ্যা দুটো উল্টে দিতাম, তাহলে 15/12। দেখো এই যে ক্যালকুলেশনটা আমরা দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেশনের সঙ্গে সমান হয়ে গেল না, বুঝতে পেরেছো। তাহলে এইভাবেও কিন্তু করলে আমাদের হতো, ঠিক আছে। আমি দুভাবেই এখানে দেখিয়ে দিলাম। এবারে দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব।
এখানে কি বলছে দেখো, একটা ছক দিয়ে দিয়েছে, সময়, দিন এবং কাজের পরিমাণের একক হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। তো এই কাজের পরিমাণটা দৈর্ঘ্যে কি বলছে, 25 দিনে কাজের পরিমাণ 45 এবং 15 দিনে কত। আর বলছে উপরের ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। তো দেখো, গণিতের গল্প মানে যেভাবে আমরা এই অঙ্কটা দেয়া রয়েছে না, যে গল্প আকারে, সেটাই কিন্তু আমাদের এই ছক দেখে তৈরি করতে হবে। যেমন আমরা এই অঙ্ক পড়ে ছক তৈরি করছি, এখানে ছক দেখে অঙ্কটা তৈরি করতে হবে। তো ভালো করে খেয়াল করো, এখানে তোমরা নিজেদের মতো করে বিভিন্ন রকম গল্প তৈরি করতেই পারো। আমি, আমাকে যদি বলো কেমন করে এটা তৈরি করা যাবে, তো আমি একটা এখানে লিখেছি দেখো। এখানে কি বলছে, 25 দিনে কাজের পরিমাণের একক কিন্তু এখানে দেয়া নেই, মিটার বা কি কিছু দেয়া নেই, শুধু দেয়া রয়েছে দৈর্ঘ্য, তাই না। আর 15 দিনে কত হবে। তো আমি এভাবে লিখেছি দেখো, একদল শ্রমিক 25 দিনে, দেখতে পাচ্ছ 25 দিনে, তাহলে একদল শ্রমিক 25 দিনে 45 একক, যেহেতু এককটা দেয়া নেই, মিটার না কিলোমিটার কিছুই দেয়া নেই, আমি সেটা সেই জন্য একক হিসাবেই লিখেছি দেখো, 45 একক দৈর্ঘ্যের রাস্তা ঢালাই করতে পারে। বোঝা গেল? তাহলে 25 দিনে করতে পারে কি, 45 একক দৈর্ঘ্যের রাস্তা ঢালাই করতে পারছে একদল শ্রমিক। তারপরে কি লিখেছি দেখো, এই দল অর্থাৎ ওই যে শ্রমিকের দলটা 15 দিনে, দেখতে পাচ্ছ 15 দিনে, 15 দিনে কত একক দৈর্ঘ্যের রাস্তা ঢালাই করবে। বোঝা গেল? এরকম আমি একটা লিখেছি, এরকম তোমরাও অনেক রকম গল্প তৈরি করতেই পারো। ঠিক আছে, তো এবারে আমরা কি করব, অঙ্কটা তৈরি করব, অঙ্কটা করব। দেখো, এখানে ছকটা আমি কিন্তু খাতায় লিখে নিয়েছি। খাতায় লিখে আমরা কি করব, এদের মধ্যে সম্পর্ক তৈরি করব। এখানে বলেছে যে সম্পর্ক তৈরি করে হিসাব করি। তাহলে সম্পর্ক কি, দেখো এক্ষেত্রে কথাটা আগে লিখে নিই। কি বলছে দেখো, 25 দিনে কাজের পরিমাণ কত, 45 একক, তাই না। তাহলে দিন কমেছে, দিন কমেছে কত, 25 থেকে 15 হয়েছে। তাহলে কাজ কি কমবে না বাড়বে, অবশ্যই কমবে। কম দিন দিয়েছে মানে কম কাজ হবে, তাই তো। তাহলে দেখো, এখানে কি লিখবো, একটি কমছে মানে আরেকটিও অবশ্যই কমবে। তাহলে একই অভিমুখ মানে কি, সরল সম্পর্ক। যদি আলাদা হতো আমরা কি করতাম, ব্যস্ত সম্পর্ক করতাম। তাহলে আমরা লিখবো দেখো, এক্ষেত্রে সময় ও কাজের পরিমাণের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। এবারে আমরা কি করব, সম্পর্ক তো তৈরি করলাম, এবারে আমরা সমানুপাতটা তৈরি করব। সমানুপাত কি করব, সরল সম্পর্ক তো, তাহলে পরপরই রাখবো। অর্থাৎ 25:15, ঠিক আছে, সমানুপাত চিহ্ন দেব। তারপরে 45 জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে। জিজ্ঞাসার চিহ্নর জায়গায় আমরা যদি এক্স ধরে করি, তাহলে এক্স ধরে এইভাবে কথাটা লিখে নেবো, আগের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেভাবে যদি করি, ঠিক আছে। আর যদি সরাসরি লিখি নির্ণেয় কাজের পরিমাণ, তাহলে কিন্তু আর এক্স ধরার দরকার নেই, ঠিক আছে। তো দেখো, আমরা এক্স ধরেই করছি। এইটাকে আমরা কি করব, সমাধান করব। তাহলে এই জিজ্ঞাসার চিহ্নই আমরা এখানটা এক্স লিখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বা দেখো, এই অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখছি। দেখো, 25/15, সমানুপাতের জায়গায় কি করব, সমান চিহ্ন। তারপরেরটা কি করব, এই ভগ্নাংশ, এই অনুপাতটাকে ভগ্নাংশ করব, অর্থাৎ 45/x। এবারে দেখো কি করব না, কোনাকুনি গুণ করব, তাই তো, কোনাকুনি গুণ করব। তো এক্স এর সঙ্গে 25 গুণ, 15-এর সঙ্গে 45 গুণ। তাহলে পরের লাইনে লিখবো, 25-এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে 25x, সমান চিহ্ন দেব। 15-এর সঙ্গে 45 গুণ করলে 15 গুণ 45। এটা গুণ আমরা করব না, গুণ এরকম করেই কিন্তু গুণ আকারে রেখে দেবো, ঠিক আছে, গুণফল বের করব না। এবারে দেখো, 25-এর সঙ্গে এক্স এর কিসের সম্পর্ক, গুণের। অতএব আমরা এক্স এর মান বের করতে চাইছি, তাহলে 25টাকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। তাহলে গুণের সম্পর্ক সমান চিহ্নের ডান দিকে যদি পাঠিয়ে দিই, ভাগের সম্পর্কে চলে যাবে। তাহলে ডান দিকে ছিল হচ্ছে 15 গুণ 45, আর ভাগের সম্পর্কে চলে যাবে মানে 25টা চলে যাবে কোথায়, নিচে চলে যাবে, তাই তো। দেখো, এবারে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 3×5 = 15, 5×5 = 25, আবার 5 আর 45 কাটলে 5×9 = 45। তাহলে এক্স এর মান কত পাচ্ছি বলতো, 3 আর 9 গুণ করলে 3×9 = 27। ঠিক আছে, এক্স এর মান কত পেলাম, 27 পেলাম। তো এক্স কোথায় ছিল,
কাজের পরিমাণ ছিল। তাহলে কি হচ্ছে না 27 একক দৈর্ঘ্যের কি হবে, 27 একক দৈর্ঘ্যের কিন্তু কাজ এখানে আমাদের হবে। তাহলে আমরা কি লিখতে পারি উত্তরে, যে উপরের ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। তাহলে আমরা গল্পটা কি তৈরি করেছিলাম, যে ওই দল 15 দিনে কত একক দৈর্ঘ্যের রাস্তা ঢালাই করবে। তাহলে আমরা উত্তরে এভাবে লিখব, অতএব ওই দল 15 দিনে 27 একক দৈর্ঘ্যের রাস্তা ঢালাই করবে। ঠিক আছে, আমি যেভাবে গল্পটা তৈরি করেছি সেভাবেই উত্তরটা তৈরি করলাম। তোমরা যদি অন্যভাবে গল্প তৈরি করো এই উত্তরটার জায়গায় সেইভাবেই লিখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে চলো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। তো 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করছি। তার আগে একটা বিষয় বোঝার চেষ্টা করো। দেখো এখানে একটা ধরো এরকম খাল কাটছে, ঠিক আছে, এইটা ধরো পুরো সেই খালের অংশটা। তো এই খাল কাটতে গিয়ে কি বলছে, এই খালের দৈর্ঘ্য কতটা, দেখো এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে 1200 মিটার। ঠিক আছে, 1200 মিটার। এবারে বলছে সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পরে দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। দেখো এই ধরো এতটা অংশ, এই অংশটা কাটা হয়ে গেছে কত দিনে, 15 দিনের পর দেখা গেল। 15 দিন কাজ হয়ে যাওয়ার পরে দেখা গেল যে এই অংশটা কিন্তু কাজ হয়ে গেছে। এটা কত অংশ, 3/4 অংশ। দেখতে পাচ্ছ 3/4 অংশ। 3/4 অংশ মানে কার 3/4 অংশ, এই 1200 মিটারের 3/4 অংশ, তাই তো? তাহলে 1200 মিটারের 3/4 অংশ মানে কত, দেখো 4 যদি কাটি 3 4 12, 300, অর্থাৎ 3 3 900। বুঝতে পারছো, 300-র সঙ্গে 3 গুণ করলে 900। তাহলে 1200 মিটারের 3/4 অংশ মানে কিন্তু 900 মিটার। বুঝতে পেরেছো? তাহলে বাকি আছে কতটা, বাকি আছে মোট হচ্ছে 1200 মিটার, তার থেকে যদি 900 মিটার বাদ দিয়ে দিই তাহলে বাকিটা পেয়ে যাবো, এই বাকি অংশটা পেয়ে যাবো। বুঝতে পেরেছো? তাহলে এবারে চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমাদের প্রথমে কি করব, বিষয় নির্বাচন করব। বিষয় কি না, একটা হচ্ছে খালের পরিমাণ বা খালের দৈর্ঘ্য, ঠিক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে সময়। তাহলে এইবারে কি জানতে চাইছে, যেটা জানতে চাইছে সেটা আমরা ডান দিকে রাখবো। তো দেখো এখানে বলছে কতদিন, আর খাল কাটতে আর কতদিন সময় লাগবে, তাহলে সময় জানতে চেয়েছে, তাহলে সময়টাকে আমরা কি করব, ডান দিকে রাখবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো এখানে সময়, দিন যেহেতু সময়ের একক তাহলে সময়ের ব্র্যাকেটে আমরা লিখব দিন, আর এখানে খালের দৈর্ঘ্য। ঠিক আছে, তো এখানে কিসে আছে, এককটা দেখো মিটারে আছে, মিটার এককটা লিখলাম। তো এখানে আমি যেটা বোঝালাম যে মোট দৈর্ঘ্য হচ্ছে 1200, তাহলে 1200 মিটারের মধ্যে কাটা হয়েছে কত অংশ, 3/4 অংশ, 3/4 অংশ, তাহলে এত অংশ, তাহলে কাটা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা গুণ করব, 1200 মিটার এর 3/4 অংশ, এর মানে গুণ। তো এই 4 আর 12 কাটলে কত হচ্ছে, 3 4 12, আর দুটো শূন্য যদি পরপর করি 300, তাই না? তাহলে কত হচ্ছে বলতো, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো এইভাবে। এবার ডান দিকে সমান চিহ্ন দিয়ে লিখবো 3 3 9 আর দুটো শূন্য, অর্থাৎ 900 মিটার হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে 1200 মিটারের 3/4 অংশ বা 3/4 অংশ সমান 900 মিটার, কিন্তু 15 দিন কাজ করার পরে অলরেডি কাটা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটা কত দিনে, এই 15 দিন কাজ করে কিন্তু আমাদের এই 900 মিটার কাটা হয়ে গেছে। তাহলে বলছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে, তাহলে বাকি আছে কতটা, দেখো মোট ছিল 1200, মোট ছিল 1200, তার থেকে হয়ে গেছে 900, তাহলে বাকি আছে কতটা, 1200 থেকে 900 বিয়োগ করলে বাকি আছে 300। ঠিক আছে, এটা কত সময় লাগবে, এই হয়ে গেল ছক রেডি।
ঠিক আছে? তো এটাকেও যদি আমরা ওই এক্স ধরেও করতে পারি, দেখো আমি দুটো পর এক্স ধরে করেছি, এবারে আমি সরাসরি একটা অঙ্ক করছি। তো এবারে আমাদের বিষয় নির্বাচন হয়ে গেল, মানে অঙ্কের অর্ধেক শেষ। এবারে আমরা কি করব, সম্পর্ক নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এক্ষেত্রে এই কথাটা লিখব। দেখো, খালের দৈর্ঘ্য যখন 900 তখন সময় লেগেছে 15 দিন। খালের দৈর্ঘ্য এখন 900 জায়গায় কমে কত হয়েছে, 300। এটা কমেছে তো, তার মানে দিনও নিশ্চয়ই কম লাগবে। বেশি পরিমাণ খাল কাটতে যত সময় লাগবে, কম পরিমাণ খাল কাটতে কম সময় লাগবে। তাহলে দুটোই কিন্তু কমছে, মানে একই অভিমুখ হলে কি হয় না, সরল সম্পর্ক হয়। তাহলে আমরা লিখব এক্ষেত্রে খালের দৈর্ঘ্য ও সময়ের মধ্যে কি সম্পর্ক বলো, সরল সম্পর্ক, তাই না? সরল সরল সম্পর্ক, ঠিক আছে। এখানে সরল সম্পর্ক বিদ্যমান, সেটাও লিখতে পারো। আচ্ছা, সরল সম্পর্ক, সরল সম্পর্ক মানে আমরা সমানুপাতটা কিভাবে তৈরি করি, অতএব 900:300 সমানুপাত চিহ্ন দেব, তারপরে 15 জিজ্ঞাসার চিহ্ন। তাহলে সমানুপাতও রেডি, সম্পর্ক আমাদের তৈরি করা হয়ে গেছে। এবারে দেখো, আমরা সরাসরি উত্তরটা লিখবো কিভাবে। জিজ্ঞাসার চিহ্ন যে জায়গাটায় আছে, কোন জায়গায় আছে বলো, এই যে সময়ের হেডে আছে, তাই না? তাহলে নির্ণেয় সময়, যেখানে জিজ্ঞাসার চিহ্নটা থাকবে আমরা সেখানে লিখবো নির্ণেয় সময়, যে হেডে থাকবে। তাহলে সময়ের আগে নির্ণেয় কথাটা লিখে দিই। অতএব নির্ণেয় সময়, নির্ণেয় মানে কি, যেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে নির্ণেয় সময় সমান, তাহলে জিজ্ঞাসা চিহ্নর সঙ্গে যে সংখ্যাটা আছে, এখানে আছে 15, তাহলে 15 সংখ্যাটা লিখবো। এই সংখ্যাটা আমরা জানি দ্বিতীয় বিষয়ের মধ্যে, তাই তো? এটা লিখে একটা গুণ চিহ্ন দেব। এবং কি করে বলেছিলাম যে সরল সম্পর্ক থাকলে আগের যে বিষয়ে, যেখানে নাকি দুটি বিষয়ই জানি, দুটো সংখ্যাই জানি, সরল সম্পর্ক থাকলে উল্টে দেব, এখানে যদি ব্যস্ত সম্পর্ক থাকে একই রাখবো। কেন করব সেটা, তারও যুক্তি কিন্তু আমি প্রথম অঙ্কে দিয়ে দিয়েছি, তাই না? তাহলে আমি দুইভাবেই করছি। এটা সরাসরি এখান থেকে যদি সমাধান করতাম তাও আমরা পেয়ে যেতাম জিজ্ঞাসার চিহ্নর মান, আমি এইভাবেও আবার একটা করছি। তাহলে দেখো 15 লিখলাম, এবারে সরল সম্পর্ক বলে কি বললাম না, সংখ্যাটা উল্টে দেবো। তাহলে 300টা চলে যাবে ওপরে, আর 900টা চলে যাবে কোথায়, নিচে। ঠিক আছে, এটাও কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতি। তো দেখো, এই 0 0 এখানে 0 0 কেটে দিলাম, আর 3 আর 9 কাটলে 3 3 9, 3 আর 15 কাটলে 3 5 15। তাহলে কত পেলাম বলো তো, 5 পেলাম। নির্ণয় সময় 5, কি সময়ের একক কি ছিল, দিন। তাহলে নির্ণয় সময় কিন্তু 5 দিন। এবারে উত্তরটা কিভাবে জানতে চেয়েছে, সেভাবে আমরা উত্তরটা লিখে দেব। বলছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে। তাহলে আমরা লিখবো বাকি অংশ সমান 300 ছিল, সেটা কাটতে কত সময় পেলাম আমরা, 5 দিন পেলাম। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো, অতএব বাকি অংশ কাটতে 5 দিন সময় লাগবে। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো, আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে, হিসাব করে লিখি। আমি বারবার বলছি, এইসব অঙ্ক কিন্তু বিভিন্নভাবে করা যায়, এটা কিন্তু ঐকিক নিয়মে খুব সহজে করা যায়। তো আমরা কি নিয়মে করছি, সমানুপাত নিয়মে করছি, তাই না? তাহলে প্রথমেই আমরা বলেছি কি না, বিষয় নির্বাচন করতে হবে। তাহলে এখানে বিষয় কি, দেখো একটা হচ্ছে ট্রাক্টরের সংখ্যা দেখতে পাচ্ছি, আর একটা কি না, জমির পরিমাণ। দেখো জমির পরিমাণ কি আছে, 18 বিঘা জমি, বুঝতে পেরেছো? তাহলে দুটি বিষয়, যে বিষয়টা আমাদের জানতে চাইবে সেটাকে ডান দিকে রাখবো। তো এখানে কি বলছে দেখো, কত বিঘা জমি, কত বিঘা জমি, বোঝা গেল? তাহলে কত বিঘা জমি চাষ করতে পারবে, জমির পরিমাণ জানতে চাইছে, সেজন্য জমির পরিমাণটা আমরা ডান দিকে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করতে চাইছি, জমির পরিমাণটা আমরা যেহেতু জানতে চেয়েছে সেই জন্য ডান দিকে রাখবো। বোঝা গেল? জমির পরিমাণ একক কি, জমির পরিমাণ দেখো বিঘা এককে আছে, বিঘা। তোমরা কিন্তু কখনোই এই বিঘাটা কিন্তু কোনো বিষয় নয়, তোমরা
যদি লেখো জমির পরিমাণের জায়গায় বিঘা একক, বোঝা গেল, তাহলে কিন্তু হবে না, কারণ বিঘা কাটা কিন্তু বিষয় নয়, বিঘা এটা হচ্ছে একটা একক, বুঝতে পারলে, জমির পরিমাণের একক হচ্ছে বিঘা। তাহলে এটা হয়ে গেল একটা বিষয়। আর একটা কি বিষয় আছে, ট্র্যাক্টরের সংখ্যা। ট্র্যাক্টরের সংখ্যা, এটা ব্র্যাকেটে লিখলাম টি, মানে যেটা লিখবো সেটা টি বোঝাবে। তাহলে ট্র্যাক্টরের সংখ্যা কত, 3, মানে কি বোঝাচ্ছে, 3টি ট্র্যাক্টর, বোঝা গেল 3টি। কত বিঘা জমি চাষ করতে পারে, 18 বিঘা জমি চাষ করতে পারে। এখন বলছে 7টি ট্র্যাক্টর, তাহলে 7, এই যে টি আছে ব্র্যাকেটে, 7টি ট্র্যাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে, এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু ছক রেডি। ছক রেডি মানে অঙ্কের অর্ধেক শেষ। এবারে কি করব, দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে এক্ষেত্রে এই কথাটা লিখব। দেখো, ট্র্যাক্টরের সংখ্যাটা যখন 3, তখন জমি চাষ করতে পারছে 18 বিঘা। ট্র্যাক্টরের সংখ্যা 7, মানে ট্র্যাক্টর বেড়েছে, তাহলে জমি বেশি চাষ করতে পারবে। বেশি ট্রাক্টর মানে বেশি জমি চাষ করতে পারবে, কম ট্রাক্টর মানে কম জমি চাষ করতে পারবে। মানে একটি বাড়ছে, দেখো ট্রাক্টরের সংখ্যা এখানে কি হচ্ছে, বাড়ছে না, তাহলে জমির পরিমাণও কি হবে, জমির পরিমাণে কি বাড়বে। তাহলে একটি বাড়ছে মানে আরেকটি বাড়বে, তার মানে এটা সরল সম্পর্ক। তাহলে আমরা লিখবো ট্রাক্টরের সংখ্যা, ট্রাক্টরের সংখ্যা, ট্রাক্টরের সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক পেলাম, সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। এখন আমরা সরাসরি অঙ্কে যে উত্তরটাই চলে যাই। তাহলে আমরা প্রথমে সমানুপাত তৈরি করব। সমানুপাত মানে দেখো এখানে 3:7 সমানুপাত চিহ্ন দেব, যেহেতু সরল সম্পর্ক সেই জন্য 18 জিজ্ঞাসার চিহ্ন, অর্থাৎ পর পর রাখবো। ব্যস্ত অনুপাত হলে এই জিজ্ঞাসার চিহ্নটা আগে রাখতাম, 18টা পরে রাখতাম, বোঝা গেল। এবার এটাকে আমরা কি করতে পারি, সরাসরি সমাধান করতে পারি। সরাসরি সমাধানও করতে পারি, আমি দুটো নিয়মই দেখিয়েছি এখানে। সরাসরি সমাধান কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি, আবার সরাসরি উত্তরেও কিভাবে যাওয়া যায় সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। তো এটাকে আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। দেখো এই জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে, জিজ্ঞাসার চিহ্ন আছে জমির পরিমাণ এই হেডে, তাই না, এই বিষয়ের মধ্যে। তাহলে যেখানে যে বিষয়টা আছে তার আগে একটা নির্ণেয় কথা যুক্ত করব, অর্থাৎ নির্ণেয় জমির পরিমাণ। তাহলে এখানটায় আমরা লিখব অতএব নির্ণেয় জমির পরিমাণ সমান চিহ্ন দেবো একটা, দিয়ে জিজ্ঞাসা চিহ্নর ওখানে যে বিষয় আমাদের জানতে চাইছে সেখানে যে সংখ্যাটা থাকবে, বোঝা গেল, সেইটাকে আমরা প্রথমে লিখবো। তাহলে 18 আছে, 18টাকে আমরা প্রথমে লিখবো, তারপরে একটা গুণ চিহ্ন দেবো, তারপরে যেহেতু সরল আমরা উল্টে দেবো সংখ্যাটা, বোঝা গেল। তাহলে 7 চলে যাবে উপরে, নিচে চলে যাবে 3। কেন উল্টাচ্ছি সেই যুক্তি কিন্তু আমি প্রথম অঙ্কে দিয়ে দিয়েছি, তাই না। দেখো এখানে ট্রাক্টরের সংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কি হবে, বাড়বে, তাই তো। তাহলে উত্তর কি আমাদের দরকার, বাড়বে, উত্তর পেলাম বাড়বে। যদি বাড়ে বা বেশি হয় উত্তর, তাহলে আমরা ভগ্নাংশ যেটা তৈরি করি সেটা কি হয়, 1-এর বেশি যেন হয়। তাহলে এই 3 আর 7 দিয়ে যে ভগ্নাংশটা তৈরি করব সেটা 1-এর বেশি করতে গেলে 7টাকে উপরে রাখতে হবে আর 3টাকে নিচে রাখতে হবে, বুঝতে পেরেছো। সেই জন্যই কিন্তু আমরা উল্টে দিই, এটাই হচ্ছে লজিক। যাই হোক, এখানে এইভাবে করলেও কিন্তু তোমরা কোনো অসুবিধা নেই। তো নির্ণয় জমির পরিমাণ আমরা কি পাচ্ছি, এইভাবে পেলাম, ক্যালকুলেশন করলাম। এবারে আমরা করব কাটাকুটি। দেখো কাটাকুটি করছি, 3-6-18, আর তো নিচে কিছু নেই, তার মানে 6 আর 7 গুণ করবো, 6-7 কত হবে বলো, 6-7 42 হয়ে যাবে। তো এখানে নির্ণেয় জমির পরিমাণ বিঘা, এককটা কি আছে জমির, এখানে বিঘা আছে, তাহলে 42, এরপরে আমরা বিঘা কথাটা লিখে দেবো, তাহলে 42 বিঘা। তাহলে নির্ণেয় জমির পরিমাণ 42 বিঘা পেলাম। উত্তরটি যেভাবে জানতে চেয়েছে সেভাবে আমরা লিখবো। কি বলছে, 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে আমরা এখানটায় লিখবো অতএব 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা
জমি চাষ করতে পারবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। যাই হোক, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু 6 থেকে বাকি যে 10 পর্যন্ত অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।